কেমিস্ট্রি হোমসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, আমাদের একাদশ শ্রেণীর দ্রাব্যতা সলিউবিলিটি যেটা বলছি। তো আসলে দেখি দ্রাব্যতাটা কি। দ্রাব্যতা শিখতে হলে আগে প্রথমে আমাদের জানতে হবে মিশ্রণ। মিশ্রণ বুঝতে পারছো যে একাধিক পদার্থ যখন আমরা একত্রিত করব তখন তার নাম হবে মিশ্রণ। এই মিশ্রণগুলো আবার আমাদের ভাগ আছে সমসত্ব এবং অসমসত্ব। তো সমসত্ব যেগুলো মিশ্রণ সেগুলোকেও আমরা বলবো আবার কি দ্রবণ। তাহলে আমরা চলে আসছে এবার কি দ্রবণ। আসলে দ্রবণটা আমরা তৈরি করছি কার মধ্যে বলতো, দ্রাবকের মধ্যে দ্রব যোগ করে। তাহলে দ্রাবক যোগ দ্রব সমান সমান কি হবে দ্রবণ। তাহলে দ্রবণ কাকে বলবো আমরা, কোনো একটি দ্রাবকের ভিতরে কোনো একটি দ্রব যোগ করে যখন মিশ্রণ তৈরি করা হবে এবং সেটাকে বলবো আমরা কি দ্রবণ। দ্রবণের তিন প্রকার আছে আমাদের ভাগ। একটা হলো কি অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত। তাহলে অসম্পৃক্ত দ্রবণ কি সেটা দেখবো আমরা। প্রথমে চলে যাচ্ছি, আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের ভিতরে আমাদের নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দেওয়া আছে। নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দেওয়া আছে, এর মধ্যে আমি মনে করো 5 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলাম। তাহলে যোগ করলে এটা একটা দ্রবণ সৃষ্টি হলো। তো এই দ্রবণটার ভিতরে আমি আবারও 5 গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলাম। তাহলে প্রথমে 5 গ্রাম দ্রব্য যোগ করার পর কিন্তু আরও দ্রব্য যোগ করা যেতে পারে। তো ওই অবস্থায় যে দ্রবণটা হবে তার নাম হবে কি অসম্পৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত দ্রবণ মানে যে দ্রবণে দ্রাবকের ভিতরে আরও দ্রব্য যোগ হতে পারে বা দ্রবীভূত হতে পারে তার নাম কি হবে অসম্পৃক্ত। এবার চলে যাবো সম্পৃক্ত দ্রবণটা কি। তো সম্পৃক্ত দ্রবণ মানে এই 5 গ্রাম দিলাম, আবার ধরলাম আরও 5 গ্রাম দিলাম, দিয়ে দেখলাম আর দ্রবীভূত হতে পারছে না। তাহলে এই যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকে সেই দ্রবণকে বলা হবে কি সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ মানে হলো সর্বোচ্চ ঘনমাত্রার দ্রবণ। এবার চলে আসে আমাদের অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ মানে যে তুমি এক্সট্রাভাবে আরও যোগ করলে 5 গ্রাম পরিমাণ দ্রব্য, তাহলে ওটা কিন্তু তলায় কি হবে পড়ে যাবে, ওটা কিন্তু আর দ্রবণে হতে পারবে না। তাহলে ওই অবস্থায় যে দ্রবণ তার নাম হবে কি অতিপৃক্ত। আসলে অতিপৃক্ত দ্রবণ মানে হলো অধক্ষেপ পড়ে যায়। তো ঠিক আছে, এই দ্রবণ তাহলে আমরা বুঝলাম দ্রাবকের ভিতরে দ্রব্য দ্রবীভূত হচ্ছে। দ্রাব্যতা, আসলে দ্রাব্যতার আমাদের 3 রকম সংজ্ঞা পাওয়া যায়। আমরা একটা সংজ্ঞা বলবো। দেখো, ধরো এখানে আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে আমার এখানে যে দ্রবণটা আছে সেই দ্রবণটার পরিমাণ হলো 1 লিটার। কতটুকু 1 লিটার। এটা অবশ্যই কি দ্রবণ বলতো, সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ 1 লিটার, এর ভিতরে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকবে নির্দিষ্ট তাপমাত্রা, সেটা হলো কি ওই তাপমাত্রায় দ্রাব্যতা। এখন তাহলে আমাদের দ্রাব্যতা একটা হলো একক হলো গ্রাম পার লিটার। তাই নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকবে সেটা হলো কি দ্রাব্যতা। আরেকটা আছে আমাদের হলো মোল পার লিটার। দ্যাট ইজ আমার এখানে 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে। তাহলে একটা গ্রাম দিয়ে একটা মোলটাই চলে বেশি। আর একটা দেখো নতুন আরেকটা আমাদের এটাও চলে, সেটা হলো কি এটা গ্রাম টু গ্রাম। কিন্তু দেখো ভর টু আয়তন, এখানে ভর টু ভর, সেটা হলো এইরকম যে 100 গ্রাম, এখানে 100 গ্রাম আমরা দ্রাবক নিয়েছি নির্দিষ্ট তাপমাত্রায়। 100 গ্রাম দ্রাবক নিয়ে সেই দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য লাগবে সেটা হলো কি দ্রাব্যতা। তো আমাদের এখানে আমাদের দ্রাব্যতা বলবো গ্রাম পার 100 গ্রাম। কথাটা কেমন, এখন এটা আমরা ইকুয়েশনটা বের করি। দেখো তো, ধরি আমরা একটি নির্দিষ্ট তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় m গ্রাম দ্রবণে যদি ছোট হাতের m গ্রাম দ্রব্য দ্বারা
সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তাহলে আমরা একটা ইকুয়েশন কি লিখবো বলতো, দ্রাবকের ভর কতটুকু হচ্ছে দ্রবণ বিয়োগ দ্রব এত গ্রাম। তাহলে আমরা ইকুয়েশন কি লিখতে পারি যে এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে -m দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগে কতটুকু ছোট হাতের m গ্রাম, এত গ্রাম দ্রব লাগে। তাহলে আমাদের 1 গ্রামের জন্য কত হচ্ছে m ডিভাইডেড m মাইনাস m গ্রাম। অতএব আমার শেষ সংজ্ঞাটা কিন্তু ছিল 100 গ্রাম, তাই না? 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে লাগবে কত m মাইনাস m ইন্টু 100। এইটাই কিন্তু আমাদের দ্রাব্যতার ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা কাজ তখন করব যখন আমরা দুটা ভর থাকবে, আর যদি আয়তন এবং ভর থাকে তাহলে আমাদের মোল পার লিটার দেয়। এটাতে সাধারণত কাজ করা হয় না, এই দুটো দিয়েই আমরা ম্যাথগুলো করব। এবার দেখব নির্ভরশীলতা, দ্রাব্যতার নির্ভরশীলতা। কি কি বিষয়ের উপর দ্রাব্যতাগুলো নির্ভর করে? 1 আমরা বলবো কি তাপমাত্রা, 2 চাপ, 3 দ্রবের প্রকৃতি, 4 দ্রাবকের প্রকৃতি, 5 সম আয়ন প্রভাব। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা নিয়ে আমি তোমাদের আরেকটি লেকচার দিয়েছি, লেকচারটা তোমরা ইউটিউব থেকে দেখে নেবা। তো প্রথমে আমরা চলে যাচ্ছি তাপমাত্রা। তাপমাত্রার উপর দ্রাব্যতা নির্ভর করে। আমরা তো জানি রাসায়নিক বিক্রিয়াগুলো সাধারণত 2 ধরনের হয়, তাপের উপর ভিত্তি করে তাপ উৎপাদী এবং তাপহারী প্রক্রিয়া। তো কোনো একটা পদার্থ যখন পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন করে নির্গত হয়, সেটা তাপ উৎপাদী প্রক্রিয়া। সেই সময় তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমে যায়। অপরদিকে যে সকল পদার্থ পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপমাত্রা হ্রাস পায়, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তো এরকম আমরা কিছু একটা কার্ভ দিয়ে আমরা একটি এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখো তো এক্সাম্পল। আচ্ছা, এখানে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া দেখো, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই সকল পদার্থ যখন পানিতে দ্রবীভূত হয়ে যায় ওই সময় নাকি তাপ উৎপন্ন হয়, এরা তাপ উৎপাদী প্রক্রিয়া ঘটায়। ঠিক তেমনি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এরা কি তাপ হারী প্রক্রিয়া হয়, অর্থাৎ দ্রবণ যখন হয় তখন তাপমাত্রা হ্রাস পায়। তো যদি আমরা একটা কার্ভ আকারে দেখি, দেখো তো, সেটা হলো এখানে আমরা বলবো দ্রাব্যতা বনাম তাপমাত্রা। তো যদি আমরা প্রথমে বলি তাপ উৎপাদী যেগুলো, সেগুলো কি হবে, তাপমাত্রা এদিকে বাড়ছে, তাপমাত্রা বাড়লে ওদের দ্রাব্যতা আস্তে আস্তে কি হয়, কমে যায়। দ্যাট ইজ এইরকম আমরা একটা রেখা পাবো। এটা কি বলতো, তাপ উৎপাদী প্রক্রিয়া। এটা কি বলতো, তাপ উৎপাদী। তো তাপ উৎপাদী প্রক্রিয়া যেমন ধরলাম এটা লিথিয়াম সালফেট কিংবা সোডিয়াম সালফেটের জন্য আরেকটা পাবো এরকম। তো এখানে যদি আমরা তাপ হারিয়ে তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে কি দ্রাব্যতা বাড়ে, আমরা এরকম রেখা পাবো। যেমন এটা ধরলাম পটাশিয়াম ক্লোরাইড, এটা ধরলাম সিলভার নাইট্রেট, এরকম ঘটনা। আবার কিছু কিছু পদার্থ আছে বিশেষ করে যারা ক্যালাস পানিযুক্ত, যেমন সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটা হলো আর্দ্র ক্যালাস বা শোধক ক্যালাস। কপার সালফেট 5 অণু পানি, যেটা ব্লু ভিট্রিয়ল। এই সকল ক্যালাসযুক্ত পদার্থের ক্ষেত্রে নাকি তাপমাত্রা বৃদ্ধি করলে এদের দ্রাব্যতা প্রথমে একটা নির্দিষ্ট মানে বাড়ে, তারপর এরকম কমে যায়। তো তাহলে এই যে কেন এরকম হলো, এখানে বলা হচ্ছে এটা সোডিয়াম সালফেট যদি ধরি 10 অণু পানি, এই কন্ডিশন থেকে যখন নিচের দিকে নামে কমে যাচ্ছে। কেন কমছে, এখানে নাকি তার পানি অণুগুলো
বের হয়ে যায়, নিরোধিত হয়ে যায়। তাহলে যে সকল শোধক ক্যালারযুক্ত অণু যেগুলো, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা বাড়তে থাকলে ওদের দ্রাব্যতা আস্তে আস্তে বাড়ে, একটা সময় গিয়ে দ্রাব্যতা কি হয়, কমে যায়। এই যে তাপমাত্রাটা, একে বলবো আমরা পরিবৃত্ত তাপমাত্রা। পরিবৃত্ত তাপমাত্রা। তো সোডিয়াম সালফেটের জন্য যে আমাদের পরিবৃত্ত তাপমাত্রা, সেটা হলো 32.4 এত ডিগ্রি সেলসিয়াস, 32.4 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রার উপর দ্রাব্যতা নির্ভর করে। এখন যাব চাপের ওপর। চাপের উপর যে আমাদের দ্রাব্যতা নির্ভর করে, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, বাস্তব উদাহরণ। তোমরা 7 আপ, পেপসি, আরসি, স্পিড যেগুলো তোমরা কোমল পানীয় যেগুলো খাও, তো সেগুলো পানির ভিতরে দেখবা তোমরা ওই বোতলটা ঝাঁকালে ভিতর থেকে গ্যাস সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি হয়। আসলে কি ওটা? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপে পানিতে দ্রবীভূত করে প্যাকেট করা হচ্ছে, তাহলে বোতলজাত করা হচ্ছে। তাহলে উচ্চ চাপ দিয়ে কি হচ্ছে, দ্রাব্যতা ওখানে বৃদ্ধি করা হচ্ছে। আসলে চাপ বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়ে, চাপ হ্রাস করলে দ্রাব্যতা কমে। এই চাপ বিষয়ক একজন বিজ্ঞানী হেনরি একটা সূত্র দিয়েছেন, সেটাকে বলবো আমরা হেনরির সূত্র। তো সেই সূত্রে বলা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পদার্থের বা গ্যাসের দ্রাব্যতা তার চাপের কি হবে, সমানুপাতিক। এখান থেকে আমরা একটা মান পেতে পারি, মানে কনস্ট্যান্ট ধরলাম, S1 Kp, S তে সলিবিলিটি, P তে হলো প্রেশার, K তে একটা কনস্ট্যান্ট, এটা হলো হেনরি কনস্ট্যান্ট। এটা দিয়ে আমরা ম্যাথ করব। এখন চলে যাচ্ছি আমরা দ্রবের প্রকৃতি। দ্রবের প্রকৃতি বলতো আমাদের দ্রব্য অনেক রকম হতে পারে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট, সোডিয়াম নাইট্রেট। তো সকল পদার্থ একটি নির্দিষ্ট দ্রব্য কি সমান হারে দ্রবীভূত হতে পারে? না, কেউ কম কেউ বেশি, কারণ কোনটা কত গ্রাম দিয়ে সম্পৃক্ত হবে এটা এক এক পদার্থের জন্য এক এক রকম। সুতরাং দ্রব্যের প্রকৃতির ওপর অবশ্যই দ্রাব্যতা নির্ভর করে। এখন দ্রাবকের প্রকৃতির ওপর, দ্রাবকের প্রকৃতির ওপর আমরা সবাই জানি লাইক ডিজলভ লাইক একটা নীতি আছে আমাদের, লাইক ডিজলভ লাইক। অর্থাৎ পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার যৌগ অপোলার দ্রাবকে। তাহলে এই দ্রাবক যদি আমরা চেঞ্জ করি, একই সোডিয়াম ক্লোরাইড কিংবা একই কপার সালফেট যৌগ পানিতে আর অ্যালকোহলে বা ইথারে সমহারে কি সম্পৃক্ত হওয়ার জন্য সমান পরিমাণ লাগবে? না। তাহলে দ্রাবক চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হতে পারে, দ্রব্য চেঞ্জ করলেও দ্রাব্যতা চেঞ্জ হতে পারে। সুতরাং এটাও আমাদের হয়ে গেল। আর সমান প্রভাবটা আমরা পরে বলবো। তো এখন আমরা এই দ্রাব্যতা বিষয়ক কিছু ম্যাথ দেখি একটু। দেখো তো, দ্রাব্যতা বিষয়ক আমরা দুটো অঙ্ক দিয়েছি। একটা হলো কি 30 ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা যদি একটা দ্রবণের 40 ধরা হয়, তাহলে ওই 30 গ্রাম পরিমাণ লবণটির সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানির প্রয়োজন হবে। আমি এখানে 30 না দিয়ে 25 দিলাম, একটু 30 সেম হয়ে গিয়েছে আর কি, 25 দিলাম। তাহলে আমাদের এখানে আমি দেখো দুটোই গ্রাম, গ্রাম দ্রব্য গ্রাম দেওয়া আছে। তাহলে আমাদের এখানে আমরা জানি S সমান 100 m ডিভাইডেড m মাইনাস m। আমার এখানে দেখো দরকারটা কি, m মাইনাস m সমান হোয়াট। আমার এখানে দেওয়া আছে এত গ্রাম পরিমাণ লবণ, লবণ মানে ছোট হাতের m সমান 30 গ্রাম। আর আমাদের দ্রাব্যতা S দেওয়া আছে কত বলো তো, 40। তাহলে এখান থেকে আমাদের m মাইনাস m সমান 100 m ডিভাইডেড S। দ্যাট মিনস 100 m 30 S কত, 40। তাহলে আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, 75 গ্রাম। এটা একটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। খুব সহজ, অঙ্কগুলো খুব সহজ। দেখো পরবর্তী আমরা একটা দিয়েছি অন্য নিয়মে, চাপ বিষয়ক, যে 20 ডিগ্রি তাপমাত্রায় 0.95 অ্যাটমসফিয়ার চাপে যদি আমরা নাইট্রোজেন গ্যাসকে দ্রবীভূত করি, তাহলে ওর দ্রাব্যতা কত। এখানে চাপের সম্পর্ক দেখছো তোমরা। তাহলে আমরা জানি, কি জানি বলতো, হেনরির সূত্রের মধ্যে S সমান Kp। তাহলে এখানে আমাদের দ্রাব্যতা চেয়েছে, তাহলে এখানে K এর মান দেখো, হেনরির ধ্রুবকের মান দেওয়া থাকবে, কারণ এক এক গ্যাসের জন্য এক এক রকম হেনরির ধ্রুবকের মান হয়ে থাকে, মোল পার লিটার পার ATM। আমাদের এখানে চাপ দেওয়া আছে কত বলতো, 0.95 অ্যাটমসফিয়ার।
তাহলে আমার এখানে মানটা বসিয়ে দিলাম 0.77 ইন্টু 0.95, 1.69 10⁻², মোলারিটি বা মোল পার লিটার। আমি লিখতে পারি এখানে মোল পার লিটার। তাহলে এটা একটা অ্যান্সার। আমরা এখন দেখব তাপমাত্রা চেঞ্জ করলে দ্রাব্যতা যে চেঞ্জ হয় সেই বিষয়ক ম্যাথ এবং সৃজনশীল কীভাবে হয় সেটাও দেখাবো। দেখো, দ্রাব্যতার ওপর তাপমাত্রার বিষয়ক আমি একটা ম্যাথ দিয়েছি। ম্যাথটা এরকম থাকতে পারে যে একটা পাত্র দেওয়া আছে তোমাকে, পাত্রের মধ্যে বলা হচ্ছে 75°C তাপমাত্রায় এবি নামক একটি পদার্থ 20 গ্রাম পরিমাণ দ্রবণের মধ্যে সম্পৃক্ত অবস্থায়, মানে দ্রবণের ভরটা কত, 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে। এখন এইটাকে যদি আমরা তাপমাত্রা 75 থেকে 35° করি তাহলে আমাদের ঠান্ডা করলে আর কি পরিমাণ লবণ মানে এই এবি পদার্থ কেলাসিত হবে বা তলায় এসে জমা পড়বে। এটাকে আমার পৃথকভাবে এরকম ছবি আসতে পারে। দেখো যে এরকম একটা কার্ভ দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে 25° তাপমাত্রায় 35° তাপমাত্রা দ্রাব্যতা দেওয়া আছে, 25 দেওয়া থাকবে দ্রাব্যতা, এবং 75°C টেম্পারেচারে এবি এর দ্রাব্যতা কত হচ্ছে 50। তাহলে এখানে শর্ত থাকবে এখানে দেওয়া যে 35°C এ দ্রাব্যতা হলো 25 আর 75°C এ দ্রাব্যতা হবে কত 50। তাহলে এখন আমরা একটু ম্যাথটা সলভ করি। দেখো তো, আমরা ঐকিক নিয়মে করার চাইতে সূত্র দিয়ে করা খুব সহজ। উই নো, আমরা প্রথমে বের করবো কোন তাপ বলো তো, হাই টেম্পারেচার ছিল কত 75। তাহলে 75°C তাপমাত্রায় আমাদের সূত্রটা কি ছিল, S1 = 100m / m-m। তাহলে আমাদের এখানে এই তাপমাত্রায় বের করব যে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। তাহলে আমাদের এখানে মানগুলো বসাই দিই। এস এর দ্রাব্যতা 75° কত বলো তো 50। এখানে 100m থাকলো, m - m মানে কি দ্রাবক, m - m মানে দ্রাবক। তাহলে আমাদের এখানে দ্রবণ কতটুকু আছে বলো তো 20। দ্রাবক তো নাই, কারণ দ্রবের উপর জানা নাই, তাহলে আমাকে এখানে একটু গুণ করতে হবে। 100m = 50 × 100 - m। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে m এর মান পাচ্ছি 6.667। এত কি পেলাম গ্রাম। তাহলে আমরা কিন্তু এই 75°C টেম্পারেচারে কি পরিমাণ দ্রব্য থাকতে পারে এটা, আর আমাদের দ্রবণ কতটুকু ছিল টোটাল 20। তাহলে বলবো আমরা অতএব দ্রাবক কতটুকু বলতো ওই তাপমাত্রায় দ্রাবক, দ্যাট মিনস m - m। তাহলে আমার ছিল 20 - 6.66 30.333 গ্রাম, 13.333। ওকে, তাহলে আমরা এটা কি পেলাম বলো তো, এটা দ্রাবকে। তার মানে এই পরিমাণ আসলে এখানে দ্রাবক ছিল, সেই দ্রাবকের মধ্যে এই 6.667 পরিমাণ দ্রব্য থাকলে 75 টেম্পারেচারে সেটা সম্পৃক্ত দ্রবণ হয়ে আছে। এখন যদি আমরা ঠান্ডা করে শীতল করি তাহলে আমাদের শীতল করলে তাপমাত্রা কমে গেলে কি হবে, দ্রবীভূত হবে কম। তাহলে কি পরিমাণ দ্রব্য থাকবে আর এক্সট্রা কি তলায় পড়ে যাবে, তাহলে কতটুকু পড়বে এটাই তো আমাদের প্রশ্ন, তাই না? তাহলে আমরা আবার এই পরিমাণ দ্রাবকের ভিতরে এই 35°C টেম্পারেচারে কি পরিমাণ দ্রব্য থাকতে পারে আবার আমরা m বের করব এই দ্রাবককে ব্যবহার করে। 35°C তাপমাত্রায় আমরা কি বলতে পারি, S1 100m / m-m। তাহলে এখান থেকে আমরা মানগুলো একটু বসাই দিব। 35 তাপমাত্রা দ্রাব্যতা কত 25m। এখানে এটা দ্রাবক কতটুকু পেয়েছি 13.333। এটা আমরা একটু ক্রস গুণ করে নেব। তো এখান থেকে আমরা m এর মান পাচ্ছি 3.333 গ্রাম। তাহলে আমার দ্রব্য থাকতে পারে এই 35° তাপমাত্রায় এত গ্রাম, আর আমাদের 75°C তাপমাত্রা দ্রব্য কতটুকু ছিল
6.66 গ্রাম। তাহলে এখন আমার এই পরিমাণ থাকতে পারতো আগে হাই টেম্পারেচারে, কিন্তু লো টেম্পারেচারে কী হলো, এই পরিমাণ থাকতে পারে। তাহলে এক্সট্রা কী হবে, তলায় এসে পড়ে যাবে না বলো তো? ঠান্ডা করলে কী হবে, তলায় এসে পড়বে। কতটুকু পড়বে, তাহলে কেলাসিত হয়, কেলাসিত হয় সমান সমান 6.667, আর আমার পরে আমার দ্রব্য ছিল 3.333। দ্যাট মিনস আমি পেয়ে গেলাম কত, 3.334 এত গ্রাম। তো এই ছিল আমাদের দ্রাব্যতা বিষয়ক মোটামুটি লেকচার। এর পরবর্তীতে আমাদের আয়নীয় গুণফল এবং দ্রাব্যতা গুণফলের লেকচার আসছে, সেটাও তোমরা দেখবা। তবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করো নাই আমার চ্যানেলটা, দ্রুত এই মুহূর্তে তুমি সাবস্ক্রাইব বাটনে টিপ দাও এবং সাবস্ক্রাইব করে নাও। সবাইকে ধন্যবাদ।